বারবার কেটে যাচ্ছে।
আসসালামু আলাইকুম। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম হ্যালো, আসসালাম। জি স্যার, আপনাকে শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি। আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। আপনাদের আজকে কি ফার্স্ট ক্লাস? জি স্যার। আপনাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কি ফিক্সড হয়েছে? ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে কে আছেন? আছেন কেউ ক্লাস রিপ্রেজেন্টেটিভ? স্যার, আমার মনে হয় এখনো ফিক্স করা হয়নি। হ্যাঁ। আপনাদের এই সেকশনে কতজন পার্টিসিপেন্ট আছে টোটাল? তার সেকশন ডি তে মনে হয় 60 জন। কোন সেকশনে? সেকশন সি, সরি স্যার, সেকশন সি। সেজন্য জিজ্ঞেস করলাম, বি বলছেন তো? কতজন মাত্র? 60 স্যার, 60 জন। মাত্র এত কম? না বেশি হওয়ার কথা? এত কম হওয়ার কথা না। স্যার 82 এরকম স্টুডেন্টস। ওকে। তো আপনাদের সাথে আমার কি ক্লাস কেউ কি জানি? আজকে কি সেশনটা কি আজকে বলেন তো? বলেন তো আজকে কি ক্লাস আপনাদের? স্যার প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন। একটু জোরে বলেন, সাউন্ডটা কম শোনা যাচ্ছে। স্যার প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন। প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন, ওকে গ্রেট। তো আপনাদের প্রিন্সিপালস অফ ট্যাক্সেশনের আমি বেসিক্যালি আপনাদের ভ্যাট এবং কাস্টমস পার্টটা দেখব। এরপর সময় যদি থাকে শেষের দিকে তখন ইনকাম ট্যাক্স পোর্শনের ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি ম্যাথগুলো আমি আপনাদেরকে কভার করে দিব। ঠিক আছে? তো আমরা কি ক্লাস শুরু করব না ওয়েট করবো? অলরেডি তো 10 মিনিটস হয়ে গেছে, রাইট? আর কি অপেক্ষা করার দরকার আছে কি মনে করেন স্যার? প্রথম দিন বলে অপেক্ষা করছি, রেগুলার ক্লাসে জি কিন্তু স্যার, অপেক্ষা করবো না। আমরা কি শুরু করব? স্যার একটু অপেক্ষা করলে ভালো হয় স্যার। কতক্ষণ? অলরেডি তো 10 মিনিট হয়েছে, আর কতক্ষণ বলেন? আর স্যার স্যার আর যদি 10 5 মিনিট মিনিটস করলেই হবে আশা করি। আরো 10 মিনিট? স্যার 5 মিনিটস 5 করলেই মিনিট হবে করলে হয় স্যার। আশা করি। 5 মিনিট, ওকে।
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম স্যার, Yes, শুনতে sir. পাচ্ছি। শুনতে সালাম পাচ্ছেন, আলাইকুম ওকে স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। ওকে। একটা মিনিট, আমার সাউন্ড সিস্টেমটা একটু, আমাকে একটু অ্যালাউ করুন, আমি আবার রিজয়েন করছি, এগুলো সাউন্ড সিস্টেমটা একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ, জি, আপনাকে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনাদের আজকে এই যে সেশন, এই সেশনের আজকে প্রথম ক্লাস। আমি মোহাম্মদ আনোয়ারুজ্জামান FCA, আপনাদের ভ্যাট এবং কাস্টমস পোর্শনটুকু আমি ক্লাস নিব। আমি প্রোপাইটার অ্যান্ড CEO অফ মোহাম্মদ এজামান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড এজামান একাডেমি অ্যান্ড অ্যাডভাইজারি, এই দুটো আমার প্রতিষ্ঠান। ADRC-র চেয়ারম্যান ছিলাম 2022-তে। আমি একজন ভ্যাট এজেন্ট এবং ভ্যাট কনসালটেন্ট, বাকি পরিচয়টা আমার এখানে আছে, এখানে আর সময় নিব না। আজকে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই টোটাল ভ্যাট আইনটা, আমরা আমাদের যে সিলেবাসটা আছে ম্যানুয়ালে কোন চ্যাপ্টার আছে ভ্যাট কোশ্চেনটুকু কে বলতে পারবেন? কত নম্বর চ্যাপ্টারে ভ্যাট কোশ্চেনটুকু আছে? 23-তে আছে, রাইট? ওকে, তো আমরা আমাদের ম্যানুয়ালে প্রথম 4টা ক্লাসে আমরা ম্যানুয়ালে যাব না, আমরা 5th ক্লাস থেকে আমরা ম্যানুয়ালে ইন করব। তার আগ পর্যন্ত এই ম্যানুয়ালের পড়া এবং ভ্যাট লটা বোঝার জন্য বেসিক যে জায়গাগুলা দরকার সেগুলো আমরা আলোচনা করব। ওই আলোচনা করার কারণে এই প্রথম 4টা ক্লাসের কারণে আপনাদের ভ্যাটের মেজর এরিয়াগুলো আপনারা বুঝে যাবেন। দেন আমরা যখন ম্যানুয়ালে যাব তখন দেখবেন যে আপনাদের কাছে ম্যানুয়ালটা অনেক সহজ লাগছে এবং অনেক অল্প সময়ে আমরা ম্যানুয়ালটা কভার করতে পারবো। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার, জি বুঝতে স্যার। পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। আর আরেকটা মেসেজ হচ্ছে যে আমরা যদি ক্লাসে একটু মনোযোগী থাকি এবং কোনো ধরনের নয়েজ না করে অ্যাটেন্টিভ থাকি, তাহলে ক্লাসেই আপনাদের এই টোটাল পড়াশোনাটা কভার হয়ে যাবে। বাসায় খুব একটা বেশি পড়াশোনা লাগবে না, শুধু জাস্ট একটু রিভিশন দিবেন, ক্লাসেই সব কভার করা সম্ভব। ওকে, যদি আমরা একটু কি হয় সবাই অ্যাটেন্টিভ থাকি, তো আমরা কি সেটা করতে পারবো সবাই? ইনশাআল্লাহ স্যার। জি স্যার, ইনশাআল্লাহ। তো আচ্ছা, এখন আমি আপনাদের সবার কাছে একটা কোশ্চেন করি। সে মনে করেন যে আপনি ঢাকা শহরে কোনো একটা ঠিকানা বা কোনো একটা অ্যাড্রেস আপনি পৌঁছাতে চান, কিন্তু ওই অ্যাড্রেসটাতে আপনি কখনো যাননি, জাস্ট আপনাকে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, আপনি ওই অ্যাড্রেসটাতে কিসের সাহায্যে অতি অল্প সময় বুঝে ওই অ্যাড্রেসে পৌঁছাতে পারবেন, মানে ওই লোকেশনটা সহজে আপনি চিনতে পারবেন, পৌঁছাতে পারবেন, বলেন তো? গুগল ম্যাপ স্যার। স্যার। গুগল ম্যাপ। গুগল ম্যাপের মাধ্যমে, রাইট? গুগল ম্যাপ আপনাকে কি করবে? ওই অ্যাড্রেসের লোকেশনটা সহজে বোঝার জন্য আপনাকে রুটটা দেখাই দিবে, ডিরেকশনটা দেখাই দিবে, রাইট? ইয়েস স্যার। ঠিক তেমনি আমার কাজও এই যে ভ্যাট আইনটা, সেটা আপনাদেরকে গুগল ম্যাপের মতো করে কত সহজে আপনাদের মধ্যে দিয়ে দিতে পারি, এটা হচ্ছে আমার কাজ। ভ্যাট আইনটা অনেক বড়, কিন্তু এটা যদি সিস্টেমেটিক ওয়েতে আপনাকে কেউ বুঝায় না দেয়, টেকনিকটা ধরায় না দেয়, এই ভ্যাট
লটা পড়তে আপনার অনেক বছর সময় লাগবে, কিন্তু যদি কেউ আপনাকে ফ্লোটা বুঝাই দেয়, কোনটার সাথে কোনটা লিঙ্ক, রেফারেন্সিং গুলো বুঝিয়ে দেয়, তাহলে হবে কি আপনার এই ভ্যাট আইনটা বুঝতে 1 মাস 1.5 মাসের মধ্যে মেজর একটা জিনিস আপনি বুঝে যেতে পারবেন। বাকিগুলো হয়তো আস্তে ধীরে হয়ে যাবে, কিন্তু যদি ওই সাপোর্টটা কেউ আপনাকে না দেয় তাহলে কিন্তু ভ্যাট আইনটা বোঝাটা অনেক সময় সাপেক্ষ লাগবে। ঠিক আছে, তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে সেই গুগল ম্যাপের কাজটা করে দেওয়া। আর আজকের ক্লাসটাতে বেসিক্যালি আজকে যে ক্লাসগুলো আমরা করবো, আজকে যে সেশনটা, এই সেশনটাতে হচ্ছে টোটাল ভ্যাট আইনের কোথায় কি কি আছে, টোটাল ভ্যাট আইনের কোথায় কি কি আছে সেই বেসিক ধারণাগুলো আমাদের মধ্যে থাকবে, এবং যে কোনো কোশ্চেন আপনার মাথায় রেজ করলে আপনি সহজে খুঁজে বের করতে পারেন যে এটা আনসারটা কোথায় আছে, প্যাটার্নের কোন জায়গায় আছে। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে, তো আমাদের দেশে যে ট্যাক্স চালু আছে সেই ট্যাক্সের মধ্যে 2 ধরনের ট্যাক্স আছে, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আমরা যে ভ্যাটটা পড়াশোনা করছি, এই ভ্যাটটা হচ্ছে কি ডিরেক্ট না ইনডিরেক্ট ট্যাক্স? স্যার বলতে পারবেন? ইনডিরেক্ট স্যার। ইনডিরেক্ট ট্যাক্স। কেন ইনডিরেক্ট ট্যাক্স বলে কে বলতে পারবেন? কি কারণে এটা ইনডিরেক্ট ট্যাক্স? বিকজ কারণ স্যার আমরা স্যার এই এটা ট্যাক্সটা সরাসরি অথরিটির কাছে পে করি না। সরাসরি অথরিটি বের করি না। এটাকে যদি অন্যভাবে বলি, ব্যাপারটা এরকম যে, যেমন ইনকাম ট্যাক্স, যার ইনকাম হচ্ছে সেই ট্যাক্সটা গভর্নমেন্টকে দিচ্ছে। ইনকাম ট্যাক্স কি? যার ইনকাম হচ্ছে সেই ইনকামের ট্যাক্সটা গভর্নমেন্টকে দিচ্ছে, যারটা সে দিচ্ছে সরাসরি দিচ্ছে, রাইট? যার উপর ট্যাক্সটা ইম্পোজ হচ্ছে সে সরাসরি গভর্নমেন্টকে দিচ্ছে, এই জন্য সেটাকে ডিরেক্ট ট্যাক্স বলে, রাইট? আর ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে, যেমন ভ্যাটের ক্ষেত্রে কি হয়, যিনি বিক্রি করছেন সেলার, তিনি কি করেন, কাস্টমারের কাছ থেকে ভ্যাটটা কালেক্ট করে গভর্নমেন্টকে দিচ্ছেন। তাহলে গভর্নমেন্টকে কে দিচ্ছে? সেলার দিচ্ছে। কিন্তু এটা কি সেলারের ট্যাক্স না এটা বিয়ার করছে কনজিউমার? কার ট্যাক্স এটা? কনজিউমার কাস্টমারের ট্যাক্স। তাহলে কাস্টমারের ট্যাক্সটা সাপ্লায়ারের হয়ে গভর্নমেন্টের কাছে যাচ্ছে, এই জন্য এটাকে কি বলছে? ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স। ট্যাক্স। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এখানে দেখেন আমরা যে ভ্যাট আইনটা পড়ছি বর্তমানে সেটা হচ্ছে 2012, আর ভ্যাট আইন বাংলাদেশে যখন সর্বপ্রথম চালু হয় সেটা হচ্ছে ভ্যাট অ্যাক্ট 1991। এটা আমাদের চার্টার অ্যাকাউন্ট্যান্ট এবং আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান স্যার ছিলেন, উনি সেটা সর্বপ্রথম বাংলাদেশে কি করছেন, এই ভ্যাট লটা ইমপ্লিমেন্ট করছিলেন। ওকে, তো আগের আইন ছিল 1991-এ, আর নতুনটা হচ্ছে কি 2012। নতুনটা কি 2012, সেটার নাম হচ্ছে কি দেখেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। 2012 সালের আইন, কিন্তু এটা কার্যকর হয়েছে কবে থেকে দেখেন, ইফেক্টিভ ডেট কবে লেখা আছে এখানে, এই যে আমার কাজটা খেয়াল করেন, 2019। তাহলে 2012 সালের আইন 2019 সালের জুলাই থেকে ইফেক্টিভ হয়েছে, রাইট? জি স্যার। ওকে, তাহলে আইনটা 12 সালে, তাহলে যদি আইনটা 12 সালে পাস হয় তাহলে এটা 12 সাল থেকে তো ইফেক্টিভ হওয়ার কথা, রাইট? 19 সালে কেন? কারণ হচ্ছে আমাদের দেশে যারা বিজনেসম্যান তারা এইটার বিরুদ্ধে করছে, তারা সময় চেয়েছে যে আমরা এখনো তৈরি না, এরকম করতে 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 এটা 12 সাল থেকে 19 সাল পর্যন্ত এফোর্ট করা হয়েছে। দেন 19 সালের জুলাই থেকে নতুন ভ্যাট আইনটা কার্যকর হয়েছে। ওকে, আর এই ভ্যাট আইনের ডিটেলস জিনিসপত্র বোঝার জন্য সেটার জন্য আবার একটা ভ্যাট রুলস তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে 2016-তে। কততে করা হয়েছে এটা? 2016-এ, এবং সেটাও ইফেক্টিভ হয়েছে এট এ টাইম 2019-এর জুলাই থেকে। তাহলে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ভ্যাট আইনের হিস্ট্রিটা কি, সর্বপ্রথম ভ্যাট আইন কোনটা হচ্ছিল, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাক্ট 1991, রুলস ছিল 1991। ওকে, আর বর্তমান যেটা আছে সেটার নাম কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012, আর ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি রুলস
2016। এই দুইটা কথা কি মনে থাকবে স্যার? জি স্যার। একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, এই যে পুরাতন যে ভ্যাট আইনটা, এটাতে দেখেন তো সেকশন কয়টা ছিল? এই যে আমি যেটা হাইলাইট করলাম, সেকশন কয়টা ছিল? 73 আর রুলস কয়টা একটা। ছিল? 43 43। ওকে, এখন দেখেন নতুন আইনে কয়টা আছে? 73 জায়গায় এখন কত হয়েছে? 139 তাহলে কি আগে 39, এটা কি আগে থেকে বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা, রুলস কয়টা ছিল? 43 আর এখন কত? 119। 190 তাহলে সেকশনের দিক থেকে প্রায় ডবল, রুলসের ক্ষেত্রে প্রায় ট্রিপল, রাইট? জি স্যার। এটা দিয়ে আমরা কি বুঝি? যেমন ফর্ম গুলো দেখেন, আগে ফর্ম ছিল অনলি 35, নিচে খেয়াল করেন, এই যে কয়টা ফর্ম ছিল? 35। এখন এখন ফর্ম আছে মোর দেন 76, মোর দেন কি 76। 76। তাহলে এই দুইটার কম্পারিজন থেকে আপনাদের কাছে কি মনে হয়, নতুন আইনটা আগের থেকে অনেক বেশি ডিটেইলস লেভেলে না অনেক বেশি সংক্ষিপ্ত? কি মনে হয়? ডিটেইলস তার মানে আগের আইনে অনেক কিছু ডিটেইলস বলা ছিল না, এই আইনে এগুলোকে অনেক বেশি ডিটেইলস করা হয়েছে মানুষের বোঝার জন্য, ঠিক আছে? এখন আমরা শিখবো এই ভ্যাট লটার ম্যাপটা শিখবো, যে ঢাকা সিটি কর্পোরেশনের যেরকম ম্যাপ আছে, তাই না, বাংলাদেশের ম্যাপ আছে, সেরকম আমরা এই ভ্যাট ল এর ম্যাপিংটা শিখবো, কোথায় কি আছে। তাহলে ভ্যাট আইনে ভ্যাট অ্যাক্ট আছে, ভ্যাট ল এর ক্ষেত্রে কি আছে? একটা ভ্যাট অ্যাক্ট আছে, আর হচ্ছে ভ্যাট রুলস আছে, রাইট? এই যে দেখেন একটা টেবিল দেওয়া আছে, টেবিলের বাম দিকে যদি আমরা খেয়াল করি, দেখবেন যে এখানে 1 2 3 করে এভাবে চ্যাপ্টারের সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তাহলে দেখেন মাঝখানে দেখেন চ্যাপ্টার 1 2 3 4 8, তাহলে টোটাল কতটা চ্যাপ্টারের নাম বলা আছে স্যার? 18টা। তাহলে এই টোটাল ভ্যাট আইনের এবং রুলস এর টোটাল চ্যাপ্টার হচ্ছে কয়টা? 18 চ্যাপ্টার, 18টা চ্যাপ্টার। তাহলে আমরা ভ্যাট আইন এবং ভ্যাট রুলস যেটা ছিল, ভ্যাট অ্যাক্ট এবং ভ্যাট রুলস, এই দুইটাতে টোটাল 18টা চ্যাপ্টার আছে। এবং বাম সাইড যদি আমরা খেয়াল করি, বাম সাইডে হচ্ছে ভ্যাট অ্যাক্ট, এই যে বাম সাইডটা হচ্ছে ভ্যাট অ্যাক্ট, এগুলো হচ্ছে ভ্যাট অ্যাক্ট, আর ডান সাইড হচ্ছে রুলস, মাঝখানে হচ্ছে চ্যাপ্টারের নামটা দিয়েছি। তাহলে এবং এটা কোন কত সেকশন থেকে কত সেকশন কোন চ্যাপ্টারে কভার করছে সেটা এখানে বলা আছে, আর রুলস কত থেকে কত পর্যন্ত কভার করা হচ্ছে কোন চ্যাপ্টারে সেটা এখানে বলা আছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন তো, পাশাপাশি যদি খেয়াল করেন, সে আমি এই 2 নাম্বার কলামটাই 2 নাম্বারটাই খেয়াল করলাম, এখানে দেখেন তো বাম সাইডের যে টপিক আর ডান সাইডের টপিকের সাথে কি সামঞ্জস্য আছে, মিল আছে? স্যার 2 নাম্বার চ্যাপ্টারের লেফট সাইডে অ্যাক্টের যেই হেডিং আর হচ্ছে গিয়ে রুলস এর যে চ্যাপ্টার 2 এর নাম, এই দুইটার নাম পাশাপাশি দেখেন তো কোনো মিল আছে না মিল নাই? মিল আছে। মিল আছে। ওকে, এটা হচ্ছে এই আইনের, নতুন আইনের একটা সবচেয়ে বড় বেনিফিট। পুরাতন আইনে চ্যাপ্টার 1 এ যা বলা আছে আইনের, রুলসে চ্যাপ্টার 1 এ তা নাই। তার মানে হচ্ছে একটা রুলসের চ্যাপ্টারের সাথে অ্যাক্টের চ্যাপ্টারের কি ছিল না, কোনো সামঞ্জস্য বা মিল ছিল না, যার কারণে আপনাকে বিভিন্ন জায়গায় খুঁজে সেই জিনিসটা বের করতে হইতো। এখন কি হচ্ছে, আপনি ভ্যাট আইনের সে দেখেন যে এখানে আপনার কি বলছে, চ্যাপ্টার 4 যদি আমরা খেয়াল করি, টপিকটা হচ্ছে ভ্যাট কালেকশন। আবার রুলসে গেলে দেখেন তো টপিকটা কি, ভ্যাট কালেকশন, বুঝছেন না স্যার? তাহলে আমরা যদি কোনো টপিক ভ্যাট আইনে খুঁজে দেখি কোন চ্যাপ্টারে, তাহলে ঠিক সেম চ্যাপ্টারে রুলসে গিয়ে একই টপিক পাবো। এটা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে, এখন মনে করেন আপনার মাথায় কোন একটা কোশ্চেন আসছে বা কেউ কিছু একটা জিজ্ঞেস করছে, আপনি ভ্যাটে সেই আনসারটা কোথায় পাবেন এটা চিন্তা করছেন, তাহলে সেটা কিভাবে পাবেন? যা কিছু আছে এই 18টা চ্যাপ্টারের মধ্যেই আছে, যা কিছু আছে কোথায় আছে? রেসপন্স করেন, যা কিছু আছে সবগুলো কোথায় আছে? এই 18টা চ্যাপ্টারের মধ্যেই আছে, কোথাও না কোথাও আছে, রাইট? এখন যদি আপনার মাথায় কোশ্চেন আসে যে ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্টস সম্পর্কে কোথায় বলা আছে, কিভাবে ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করতে হবে, আপনার মাথায় কোশ্চেন আসছে, তাহলে আপনি কি করবেন? এই 18টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের যেই হেডিংসটা সেটা চেক করবেন, দেখেন তো এই
এই পেজে এই 8টা চ্যাপ্টারের মধ্যে কোথাও কি বুকস অফ অ্যাকাউন্ট সম্পর্কে বলা আছে কিনা একটু এক নজর দেখে বলেন তো। না স্যার নাই। নাই, ওকে। তারপর আমাদের এখানে দেখেন তো কোথাও বলা আছে কিনা। চ্যাপ্টার 15 চ্যাপ্টার 15, ওকে গ্রেট। আর আর আছে কোথাও না একটাই? ওকে, আমরা চ্যাপ্টার 15টা নিলাম, কতটা নিলাম, ওকে। এবার এখানে আসেন তো, দেখেন এখানে যে চ্যাপ্টার 6টা একটু দেখেন তো কি আছে এখানে। Tax invoices and other documents. রাইট, তাহলে এখানে ট্যাক্স ইনভয়েস এন্ড আদার ডকুমেন্টস। ডকুমেন্টস মানে কি? বুকস রেকর্ড, রাইট? ডকুমেন্টস মানে জি, কি? স্যার। রেকর্ড। তাহলে ভ্যাট আইনের এই ভ্যাটের রেকর্ড বা অ্যাকাউন্টস বা ইনফরমেশন আমরা কিভাবে রাখবো সেটা সম্পর্কে দুই জায়গায় বলা আছে। কয় জায়গায় বলা আছে? 2 জায়গায়। একটা হচ্ছে চ্যাপ্টার 6 আর একটা কোথায়? চ্যাপ্টার 15 15, ওকে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভ্যাটের রেজিস্ট্রেশন সম্পর্কে কোথায় জানবো, কোন চ্যাপ্টারে ভ্যাটের রেজিস্ট্রেশন সম্পর্কে বলা আছে? দেখেন তো এই পেজে কোথাও কি রেজিস্ট্রেশন সম্পর্কে কিছু বলা আছে? আছে কোথাও ভ্যাট রেজিস্ট্রেশন বা টার্নওভার অ্যানালাইসমেন্ট কিছু আছে? কিছু নাই। দেখেন তো না স্যার। এখানে আছে কোথাও? চ্যাপ্টার 2 ইয়েস স্যার। Yes, sir. Chapter 2. চ্যাপ্টার 2, রাইট। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সাপ্লিমেন্টারি ডিউটি সম্পর্কে কোথায় বলা আছে, এখন দেখেন কোথাও সাপ্লিমেন্টারি ডিউটি আছে কিনা। Chapter 7. 7, ওকে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভ্যাটের রিটার্ন সম্পর্কে কোথায় বলা আছে, এখানে কোথাও আছে কিনা দেখেন তো। ভ্যাট রিটার্ন সম্পর্কে আছে? No, sir. নাই, রাইট, ওকে। এখানে দেখেন তো কোথাও ভ্যাট রিটার্ন সম্পর্কে বলা আছে কিনা। So chapter 9. নাই, ওকে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ভ্যাট আইনে যদি কোনো নন কমপ্লায়েন্স করা হয় বা কোনো কি বলে অপরাধ করা হয় তাহলে সেটার পানিশমেন্ট কি হবে সেটা সম্পর্কে কোথাও বলা আছে? এখানে কি কোথাও দেখেন তো কোথাও ফাইন, পানিশমেন্ট, পেনাল্টি কিছু আছে কিনা এখানে? না নেই। No, sir. এখানে দেখেন তো আছে কিনা। So chapter 16. চ্যাপ্টার 16, ওকে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ভ্যাট আইনে ভ্যাটের অথরিটি সম্পর্কে কোথায় বলা আছে, ভ্যাটের অথরিটি কারা, তাদের দায়িত্ব কি, এগুলো সম্পর্কে কোথায় বলা আছে? এই পেজে কি কোথাও আছে দেখেন তো এই 8টা চ্যাপ্টারের মধ্যে? Chapter 7, supplementary duty. নো নো নো, আপনাকে তো জিজ্ঞেস No. করছি ম্যাডাম যে কি জিজ্ঞেস করছি, ভ্যাট Authority. অথরিটি, ভ্যাটের যারা অফিসার আছে তারা কারা, ভ্যাটের অফিসার কারা কারা, তাদের দায়িত্ব কি, এখানে আছে কোথাও? নাই। স্যার চ্যাপ্টার না 3 স্যার। এখানে কোথায় আছে দেখেন তো, ভ্যাট অথরিটি কোথায় আছে দেখেন? 12, রাইট, ভ্যাট অথরিটি হচ্ছে 12 এ। এখন যদি আপনাকে পরীক্ষায় বলে যে ভ্যাট আইনে আপিল সম্পর্কে কোথায় বলা আছে? আছে এই পেজে কোথাও? No, sir. নাই। এই পেজে কোথাও আছে ভ্যাটের আপিল? 17. 17. 17. তাহলে এই যে আপনাকে যত কোশ্চেন করা হবে তার কোশ্চেনটাকে এই 18টা চ্যাপ্টারে যে হেডিংস আছে এইটার কোন চ্যাপ্টারের সাথে কাছাকাছি যায় মিলে সেভাবে আপনাকে খুঁজতে হবে। তাহলে আপনি ওই চ্যাপ্টারে গেলেই তখন গিয়ে ভিতরে ঢুকলে দেখেন দেন আপনার আনসার গুলো পেয়ে যাবেন। কথা কি বুঝাতে পেরেছি স্যার? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে এটা এইটুকু তো বোঝা গেল নাকি? জি স্যার। এখন যেটা হবে আপনারা মার্কেটে যত বই পাবেন, আইসিবির বই বলেন বাইরে বই, যে কোনো বই পাবেন, বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেকশন গুলার মানে অ্যাক্টের চ্যাপ্টার গুলা একটা সিরিয়ালে দেওয়া আছে, দেন ওটার পরে রুলস এর সিরিয়াল আলাদা দেওয়া আছে, কিন্তু পাশাপাশি কম্পারিজন করে কোনো বইতে দেওয়া নাই। কথা কি বুঝতে পেরেছি? তাহলে রুলস এবং অ্যাক্টের চ্যাপ্টার ওয়াইজ পাশাপাশি কম্পারিজন কোনো বইতে নাই। তাহলে এইটা আপনাদেরকে দিয়ে দিলাম যাতে আপনারা সহজে দুইটা পাশাপাশি দেখতে পারেন। এতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে স্যার। খুবই ভালো হচ্ছে স্যার। ভালো হয়েছে, ওকে।
আমরা কি কেউ কখনো কোনো জায়গা থেকে কোনো কিছু কিনতে গেলে আপনার কাছ থেকে ভ্যাট নিয়েছে, এরকম কোনো কিছু হয়েছে কখনো? তো Yes, শপিং sir. সেন্টার অ্যাড করে, কোথায়? শপিং মল, তারপর এখন তো ওই আগোরা। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে ডিপার্টমেন্টাল শপ বা শপিং মল এগুলাতে আপনারা দেখেছেন, রাইট? হ্যাঁ, সুপার শপ গুলোতে এখন তো নেয় না। নেয় না। ওকে, এটাও একটা, এটা যে কোনো একজন এটা মনে রাখবেন, আজকে ক্লাসের শেষের দিকে বলে দিব যে কেন নেয় না। অনেকের একটা ভুল ধারণা যে সুপার শপে ভ্যাট নাই। অনেকের ধারণা কি? না, আগে ছিল, এখন ইদানিং অনেকদিন ধরে নিচ্ছে না। হ্যাঁ, সেটাই তো বললাম স্যার। ওই আপনিও তো সবার মতো, আপনিও কি সবার মতো? কারণ আপনার তো ভ্যাটের ওই কি বলে উপর পিএইচডি করা নাই, এই জন্য আপনি সবার মতো আনসার দিবেন, এটাই স্বাভাবিক, তাই না স্যার? জি স্যার। হ্যাঁ। স্যার প্রোডাক্টের প্রাইসের সাথে অলরেডি ভ্যাটটা ইনক্লুড থাকে। না, এরকমও না, এটা ঘটনা আছে, বলবো। হ্যাঁ, তাহলে যে কোনো একজন দায়িত্ব নেন, ক্লাসের শেষের দিকে আমাকে মনে করে দিন। ওকে স্যার? জি স্যার। ওকে। স্যার স্লাইডগুলো কি দিয়ে স্যার দিবেন? জি, এখানে অ্যাক্ট গুলা কি হচ্ছে আইন, আর রুলস হচ্ছে আইনে কি কি থাকবে এগুলা? অ্যাক্ট মানে অ্যাক্টের বাংলা হচ্ছে আইন, আর রুলস এর বাংলা হচ্ছে বিধিমালা। কথা কি বুঝতে পেরেছি ম্যাডাম? জি স্যার। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে অ্যাক্ট আর রুলস এর মধ্যে পার্থক্য কি? অ্যাক্ট হচ্ছে গভর্নমেন্টের আইন মন্ত্রণালয় থেকে যে কোনো বিষয়ের উপর একটা আইন ড্রাফটিং করে এইটা অনেক যাচাই বাছাই করার পর এটা পার্লামেন্টে পাঠায়। কোথায় পাঠায়? পার্লামেন্টে। পার্লামেন্ট মানে কি বাংলায় সংসদ, রাইট? সংসদ জি। অধিবেশনে পাঠায়। সংসদ তাহলে পার্লামেন্টে যারা সংসদের মেম্বার আছে, তার মানে কি এমপি মন্ত্রীরা আছে, ওনারা পার্লামেন্টে ওই আইনটা যখন প্লেস করে, ওনারা তখন যখন এটাকে ইয়েস বলে, তখন ওই আইনটা পাস হয়। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। তাহলে আইন পাস হয় কোথায়? সংসদে। পার্লামেন্টে। অ্যাক্ট পাস হয় পার্লামেন্টে, রুলস পার্লামেন্টে পাস হয় না। ওই অ্যাক্টের মধ্যে, আইনের মধ্যে অথরিটি দেওয়া থাকে যে এই আইনের আওতায় ডিটেলস লেভেলের কোন ধরনের বিধিমালা করতে হলে আইনে অথরিটি দেয় যে ওই রেসপেক্টিভ ডিপার্টমেন্ট, যেমন এটার ক্ষেত্রে কে এনবিআর ইনভলভ, রাইট? অর্থ মন্ত্রণালয় ইনভলভ। তারা কি করতে পারবে? তারা বিধিমালা তৈরি করতে পারবে। তাহলে বিধিমালার জন্য পার্লামেন্টে যেতে হয় না। বিধিমালার জন্য কোথায় যেতে হয় না? পার্লামেন্টে যেতে হয় না। যেতে হয় না। এখন মনে করুন কোন একটা আইন করলো, আইনের মধ্যে যদি কোনো একটা ভুল থাকে, মেজর ভুলও থাকে, একটা কমাও যদি ভুল থাকে, ওই ভুলটা ওইভাবেই পড়তে হবে যতদিন পর্যন্ত না পার্লামেন্ট থেকে ভুলটা সংশোধন করে নতুন আইন হয়। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ইয়েস স্যার। আইনের একটা কমাও পার্লামেন্টে গিয়ে অ্যাপ্রুভাল হওয়ার আগ পর্যন্ত চেঞ্জ করা যাবে না। তাহলে আইন পরিবর্তন করা সহজ না কঠিন? কঠিন। কঠিন স্যার। দেন আইনের কোনো কিছু যদি ডিটেলস বলা না থাকে, ডিটেলস ব্যাখ্যা না থাকে, তখন সেটাকে ক্লারিফিকেশন করার জন্য সেটা ডিটেলস মনে করে আপনাকে বলছে যে এই বিষয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে, অ্যাপ্লাই করতে হবে। কিন্তু অ্যাপ্লাইটা কিভাবে করবে, অ্যাপ্লিকেশন করার ফর্মটা কি হবে, এটার জন্য কোনো ফি লাগবে কিনা, কত দিনের মধ্যে করবে, তাহলে এই প্রসেসগুলো ডিটেলস তো আইনে বলা নাই। তাহলে এটার জন্য কি করতে হবে? একটা বিধিমালা করতে হবে। সেগুলো কোথায় বলা আছে? ডিটেলসটা রুলসে বলা আছে, রাইট? আবার রুলসে গিয়েও যদি দেখা যায় যে ওইখানেও কোনো কিছু ঘাটতি থাকে, তাহলে সেটার জন্য পরবর্তীতে ওইটা ক্লিয়ার করার জন্য এসআরও হয়, ওইটার জন্য জেনারেল অর্ডার হয়, ওইটার জন্য আপনার কি হয়, আপনার এক্সপ্লানেশন অথবা ব্যাখ্যাপত্র জারি করা হয়, অথবা নথিপত্র জারি করা হয়। কথা কি বুঝতে পারছি? তাহলে যদি পরীক্ষা আসে এসআরও, রুলস, অ্যাক্ট, তারপর এক্সপ্লানেশন, এই চারটার মধ্যে সবার উপরে ক্ষমতা কার? সবচেয়ে বেশি পাওয়ার কার? অ্যাক্টের। তাহলে যদি এমন হয় যে এই চারটা বিষয়ের মধ্যে কোনোটার একটার সাথে আরেকটা কি দ্বন্দ্ব আছে, মানে কোনো মিল নাই, কোনো জায়গায় একটু ব্যতিক্রম আছে, তাহলে কোনটাকে আমরা সঠিক ধরবো? যদি আইনের সাথে রুলসের গ্যাপ থাকে তাহলে আমরা অ্যাক্টকে দিব, রাইট? যদি রুলসের সাথে এসআরও থাকে তাহলে কাকে দিব? রুলসকে। তাহলে সবার উপরে কে? অ্যাক্ট, তারপরে রুলস, তারপরে বাকিরা। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার।
ওকে, তাহলে যদি জিজ্ঞেস করে একটা রুলসের মধ্যে পার্থক্য কি? অ্যাক্ট হচ্ছে পার্লামেন্টে পাস হয়, অ্যাক্ট কি পার্লামেন্ট থেকে পাস হয়, কিন্তু বাকি জিনিসগুলা পার্লামেন্ট থেকে পাস হয় না। এটা ওই আইনের মধ্যে পাওয়ার দেওয়া থাকে, কোন একটা ক্লজ থাকে যেখানে বলা থাকে যে এই জিনিসগুলো দরকারি, এই জিনিসগুলা এই মন্ত্রণালয় বা এরা এটা করতে পারে, এরকম এই ডিপার্টমেন্ট করতে পারে, এরকম অথরিটি দেওয়া থাকে। কথা কি বুঝতে পারছি স্যার? আচ্ছা, এখন ভ্যাটটা আসলে কিভাবে অ্যাপ্লিকেবল হয়? এইভাবে সহজে মনে রাখতে হবে যে ভ্যাটটা অ্যাপ্লিকেবল হয় যখন কোনো গুডস অথবা কোনো সার্ভিস কি হয়, একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হয়, একজনের কাছ থেকে আরেকজনের কাছে কি হয়, ট্রান্সফার হয় অথবা হাত বদল হয়। যেমন আপনি দোকান থেকে যদি কোনো মনে করেন আপনি 1 কেজি চিনি কিনছেন, তাহলে দোকানদারের হাত থেকে আপনার হাতে আসছে, তাহলে কি হাত বদল হয়েছে কিনা স্যার? জি স্যার। জি হয়েছে। স্যার। তাহলে যদি কোনো গুডস বা সার্ভিস একজনের কাছ থেকে আরেকজনের কাছে শিফট করে, ট্রান্সফার করে, ঠিক আছে, তাহলে যখনই এরকম একজনের কাছ থেকে আরেকজনের কাছে শিফট করবে তখনই ভ্যাট অ্যাপ্লিকেবল হবে। কথা ক্লিয়ার? তাহলে যতবার এরকম হাত বদল হবে ততবার ভ্যাট হবে। এখন একটা প্রোডাক্ট যদি ফ্যাক্টরি থেকে উৎপাদন শুরু হয়ে আপনার কাছে পৌঁছা পর্যন্ত এরকম 10 জনের হাত হয়ে আসে, তাহলে ভ্যাট কয়বার হবে? 10 বার। 10 বার। 10 বার হবে। এখন যদি আমি একটা এক্সাম্পল দিই, যে সে একটা সিমেন্ট ফ্যাক্টরি, হ্যাঁ, তারা সিমেন্ট তৈরি করছে। সিমেন্ট তৈরি করার পর, তাহলে সিমেন্ট তৈরি করতে গেলে তার কি র মেটেরিয়ালস লাগবে না স্যার? লাগবে কিনা? জি স্যার। সিমেন্ট তৈরি করতে গেলে র মেটেরিয়ালস লাগবে না? জি স্যার। নাকি কোনো ডাউট আছে যে র মেটেরিয়ালস ছাড়াই সিমেন্ট হয়ে যাবে? না স্যার। না স্যার। সিমেন্ট তৈরি করার জন্য র মেটেরিয়ালস লাগে হচ্ছে ক্লিংকার, জিপসাম, লাইমস্টোন, স্ল্যাগ, এরকম এই আইটেম গুলো লাগে। ওকে, ফ্লাই অ্যাশ এগুলা লাগে। তো এই 4-5টা আইটেম লাগে। এগুলা বাংলাদেশে নাই, বাংলাদেশে নাই, এটা অন্য দেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয়। বাংলাদেশে ম্যাক্সিমাম এটা থাইল্যান্ড থেকে আসে অথবা ভিয়েতনাম থেকে আসে। কোথা থেকে আসে? থাইল্যান্ড অথবা ভিয়েতনাম থেকে আসে। এই যে এগুলো আমরা নিয়ে আসতেছি, বিদেশ থেকে কিনে নিয়ে আসতেছি, বাংলাদেশে ঢুকতেছে কোন প্রসেসের মাধ্যমে? পোর্টের মাধ্যমে ঢুকে, রাইট? বাংলাদেশে কোনো গুডস ঢুকতে হলে কিভাবে ঢুকতে হবে? পোর্টের মাধ্যমে ঢুকতে হবে, হয় এয়ারপোর্ট, নইলে ল্যান্ড পোর্ট, নইলে সি পোর্ট, রাইট? জি স্যার। নাকি অন্য কোনো ব্যবস্থা আছে, নাকি তার কাটার বেড়ার নিচে দেওয়ার ব্যবস্থা আছে? না না স্যার, ওই ব্যবস্থা নাই। নাই। তাহলে লিগ্যাল ওয়েতে আসতে গেলে পোর্টের মাধ্যমে আসবে, বন্দরের মাধ্যমে আসবে। কিসের মাধ্যমে আসতে হবে? পোর্ট বা বন্দরের মাধ্যমে আসতে। বন্দরের মাধ্যমে। তাহলে বন্দর কয় ধরনের হয়? 3 ধরনের। কি কি? স্থলবন্দর, রাইট? ল্যান্ড, ল্যান্ড পোর্ট, তারপর সি পোর্ট, আর হচ্ছে কি এয়ারপোর্ট, রাইট? এয়ারপোর্ট। জি স্যার। ওকে, জি স্যার। এই 3 প্রসেসের কোনো না কোনো প্রসেসের মাধ্যমে বাংলাদেশে কোনো গুডস আসবে, রাইট? এখন মনে করেন ভিয়েতনাম থেকে আপনার কোম্পানি সিমেন্টের র মেটেরিয়ালস ভিয়েতনাম থেকে বাংলাদেশে আসছে, জাহাজে করে নিয়ে আসছে, চিটাং পোর্টে আসছে। তো চিটাং পোর্টে আসলে কি ওইখান থেকে জাহাজ আসলে ওইখান থেকে মাল সরাসরি আপনি আপনার ফ্যাক্টরিতে আনতে পারেন, নাকি এখানে কোনো একটা ফর্মালিটিস আছে, কোনো প্রসেস আছে? জি স্যার। হ্যাঁ, কি প্রসেস বলেন তো? স্যার, ডিটি দিতে হয় এবং ব্যাটের আরো বিভিন্ন ক্লিয়ারেন্স থাকে, ওগুলো কমপ্লিট করে দিতে আমাদের। কমপ্লিট করতে হয়, রাইট? কথা কি ক্লিয়ার? তাহলে পোর্টে যখন মালটা আসছে, তাহলে আমরা কি করলাম? বাংলাদেশের বাইরে থেকে র মেটেরিয়ালস বাংলাদেশে আনলাম, আনলে তাহলে এটা কি করে আনলাম? ইম্পোর্ট করে আনলাম, আমদানি করে আনলাম, রাইট? দেশের বাইরে থেকে যদি কিছু আনি এটাকে কি বলে? আমদানি করে আনা বলা বা ইম্পোর্ট করে আনা বলা হয়, রাইট? ইম্পোর্ট করা। জি জি স্যার। স্যার। তো ইম্পোর্ট করে নিয়ে আসলে এই গুডসটা আমাদের ফ্যাক্টরিতে যাওয়ার জন্য একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কাস্টমস আইন অনুযায়ী এটার একটা কি করতে হবে? অ্যাসেসমেন্ট হবে, এবং গভর্নমেন্টের কাস্টম পোর্টের ডিউটি দিয়ে কাস্টম ডিউটি পেমেন্ট করে দেন আমি আমার গুডসটা আমার ফ্যাক্টরিতে আনতে পারবো। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে যখন পোর্টে হয়ে আসলো, তাহলে এটা প্রথম আমাদের হাতে মালটা হাত বদল হইলো, রাইট? তাহলে বিদেশ থেকে বাংলাদেশে আসলো, এটা আমার কাছে হাত বদল হইলো, একটা হাত বদল হইলো, রাইট? নাকি? এরপর এই গুডসটা আমি কোথায় নিয়ে আসবো?
আমার ফ্যাক্টরিতে আনবো, আনার পরে এই র মেটেরিয়ালস ব্যবহার করে আমরা কি বানাবো, ফিনিশ গুড সিমেন্টের ব্যাগ বানাবো। 50 কেজির সিমেন্টের ব্যাগ ওরকম আমরা প্রোডাক্ট তৈরি করব, রাইট? তাহলে তার মানে হচ্ছে আমরা এখানে ম্যানুফ্যাকচার করব। কি করব স্যার? আমরা র মেটেরিয়ালসটা এনে কি করব, ম্যানুফ্যাকচার করবো স্যার। ম্যানুফ্যাকচার। এই যে ম্যানুফ্যাকচার করব, ম্যানুফ্যাকচার করার পর সিমেন্ট তৈরি করলাম, তৈরি করে কি আমার কাছে রেখে দিব? স্যার বিক্রি করবো। মার্কেটে সাপ্লাই করব। আমরা কি করব সেটা, আমরা মার্কেটে বিক্রি করব, রাইট? এখন মার্কেটে কি আমরা আপনার সরাসরি বিক্রি করি না, আমাদের যারা ডিলার থাকে তাদের কাছে আমরা পাঠাই? ডিলারের মাধ্যমে বিক্রি করা হয়। ডিলারের মাধ্যমে তাহলে আমার ফ্যাক্টরি থেকে আমি কয়েকভাবে বিক্রি করতে পারি। একটা হলো যদি কোনো কর্পোরেট ক্লায়েন্ট হয় তার কাছে সরাসরি বিক্রি করতে পারি, ইন্ডিভিজুয়ালের কাছে খুব কম এরকম বিক্রি করতে পারি, আর ম্যাক্সিমাম হচ্ছে আমি এখান থেকে ডিলারের কাছে পাঠাই, ডিলার তারপর অন্য কাছে বিক্রি করে, রাইট? তাহলে আমার ফ্যাক্টরি থেকে যখন সিমেন্টের ব্যাগগুলো বের হচ্ছে, আমার ফ্যাক্টরি থেকে সিমেন্টের ব্যাগ বের হচ্ছে, তাহলে আমার কাছ থেকে আরেকজনের কাছে হাত বদল হচ্ছে, তাহলে এটা সেকেন্ড টাইম হাত বদল হচ্ছে, রাইট স্যার? জি স্যার। এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হয়ে যখন আরেকজনের কাছে হাত বদল হচ্ছে, তখন সেটাকে বলছে, আমার ফ্যাক্টরি থেকে বের হওয়াকে বলছে যে ম্যানুফ্যাকচারিং স্টেজ। কি বলছে? প্রোডাক্টটা তৈরি করার পরে যখন আমার ফ্যাক্টরি থেকে বের হবে ওই সময়টাকে বলছে ম্যানুফ্যাকচারিং স্টেজ। আমার কাছ থেকে যখন হাত বদল হচ্ছে এটাকে ম্যানুফ্যাকচারিং স্টেজ। আর ইম্পোর্ট করে নিয়ে এসে যখন কাস্টমস থেকে আমার কাছে মালটা আসতেছে, ওই কাস্টমস ডিউটি যখন দিচ্ছি সেটা হচ্ছে ইম্পোর্ট স্টেজ, রাইট? এটাকে ম্যানুফ্যাকচার করলাম, সিমেন্ট ব্যাগ তৈরি হলো আমার ফ্যাক্টরি থেকে। মনে করেন প্রত্যেকটা ডিভিশনে আমাদের এখন কয়টা ডিভিশন সারা দেশে, বিভাগ কয়টা? 8টা 9টা 10টা যাই হোক আছে, ধরে নিলাম যে 8টা। তাহলে 8টা ডিভিশনে, প্রত্যেকটা ডিভিশনে আমাদের একজন ডিলার আছে। কি আছে? একজন ডিলার আছে। আমরা কি করবো, প্রত্যেকটা ডিভিশনে ডিলারের কাছে আমার সিমেন্ট গুলো পাঠাই দিব। আমার ফ্যাক্টরি থেকে যখন আমি ডিলারের কাছে পাঠাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং স্টেজ, রাইট? একবার হাত বদল হচ্ছে। ডিলারের কাছে যখন গেল, ডিলার কি করবে, সে সেখান থেকে ওই বিভাগ থেকে, ডিভিশন থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাঠাবে। কোথায় পাঠাবে? ডিস্ট্রিক্টে পাঠাবে স্যার। ডিস্ট্রিক্টে পাঠাবে। ডিস্ট্রিক্টে যে আছে সে কি করবে, ওইখান থেকে আবার থানা লেভেলে পাঠাবে, রাইট? পৌরসভা লেভেলে অথবা ইউনিয়ন পরিষদ লেভেলে পাঠাবে। তাহলে দেখেন, তাহলে ডিলার থেকে হোলসেলার, বিভিন্ন হোলসেলের কাছে যাবে, হোলসেলারের কাছ থেকে খুচরা বিক্রেতা, হ্যাঁ, দেন ফাইনালি আপনি আপনার গ্রামে একটা দোকান থেকে সিমেন্ট কিনলেন, তাহলে আপনি হলেন ফাইনাল কনজিউমার, রাইট স্যার? জি স্যার স্যার। তাহলে একটা হলো ইম্পোর্ট স্টেজ, ইম্পোর্ট করে যখন কাস্টম ডিউটি দিচ্ছি সেটা হচ্ছে ইম্পোর্ট স্টেজ। প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে যখন আমার ফ্যাক্টরি থেকে বের করছি সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেজ। এর পরবর্তীতে যতবার হাত বদল হবে, যতবার হাত বদল হবে সবগুলাকে বলছে ট্রেডিং অথবা সাপ্লাই স্টেজ। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। তাহলে এই ভ্যাট আইনে টোটাল স্টেজ কয়টা, ভ্যাটের স্টেজ কয়টা? 3টা। কয়টা? কি কি? ইম্পোর্ট স্টেজ, ম্যানুফ্যাকচারিং স্টেজ, সাপ্লাই অথবা ট্রেডিং স্টেজ। ক্লিয়ার? মনে থাকবে স্যার? স্যার ম্যানুফ্যাকচারিং কি স্যার ম্যানুফ্যাকচারিং স্টেজে এটা হোলসেলারদের কাছে সেল করলে ওইটাকে বলা হয় নাকি ফ্যাক্টরি থেকে বের কার করলে কাছেই এটা হোক, আমি বলছি আমার ফ্যাক্টরি থেকে যখন বের হবে এটাকেই ম্যানুফ্যাকচারিং, মানে যিনি উৎপাদনকারী ম্যানুফ্যাকচারার তার ফ্যাক্টরি থেকে মালটা বের হওয়াটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেজ। ক্লিয়ার? আচ্ছা ধন্যবাদ। এবার যার কাছে বেরুক, বিক্রি করুক, ছেলের কাছে বিক্রি করুক, বা এই কোম্পানির কাছে করুক, ডিলারের কাছে, যার কাছে করুক, ঠিক আছে? মূল কথা তার ফ্যাক্টরি থেকে বের হইলেই ম্যানুফ্যাকচারিং। ক্লিয়ার? তাহলে আমাদের এই ভ্যাট আইন অনুযায়ী টোটাল স্টেজ হচ্ছে 3টা। এই 3টা স্টেজ আমি কেন, তাহলে এটা সিম্পল জিনিস, ইম্পোর্ট স্টেজ, ম্যানুফ্যাকচারিং স্টেজ, ট্রেডিং স্টেজ আমি আপনাকে বলে চলে যেতে পারতাম, কিন্তু আমি এখানে আপনাকে এই 5-7-10 মিনিট কেন নিচ্ছি, কারণ ভ্যাট আইনে এই শব্দগুলা বারবার কিছুক্ষণ পর পরই আসবে। আর এই জায়গায় যদি আপনার কোনো নলেজের ঘাটতি থাকে তাহলে আজীবন এই যন্ত্রণার মধ্যে থাকবেন। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর একটা কোশ্চেন, জি বলেন। ট্রেডিং বা সাপ্লাই স্টেজে কি একাধিকবার ভ্যাট ইম্পোজ হতে পারে?
যতবার হ্যাঁ ট্রেডিং 100 হবে। বার 10,000 বার, আমি বলছি যতবার হাত বদল হবে। মনে করেন মিস্টার সলিমউদ্দিন চিটং ডিভিশনে ডিলার, সে মিস্টার কলিমউদ্দিন হলো কক্সবাজার ডিস্ট্রিক্টে, তার কাছে বিক্রি করছে, একবার হাত বদল হয়েছে ভ্যাট। আবার ওই কক্সবাজারের উনি বিক্রি করছে মনে করেন উখিয়া আনার কারো কাছে, আবার ভ্যাট। সে আবার আরেকজন মিস্টার ওয়াই এর কাছে বিক্রি করছে, আবার ভ্যাট। মিস্টার ওয়াই জেড এর কাছে বিক্রি করছে, আবার ভ্যাট। এইভাবে ফাইনাল কনজিউমার পর্যন্ত যাইতে যেতে যতবার হাত বদল হবে ততবার ভ্যাট। কথা কি স্যার আপনার কোশ্চেন আনসার পেয়েছেন? 10 লক্ষ বার হইলে 10 লক্ষ বার, যতবার হাত বদল হবে সবগুলো হচ্ছে ট্রেডিং বা সাপ্লাই স্টেজ। কথা ক্লিয়ার না? এখানে কোনো জি। গ্যাপ আছে? না আর না ম্যানুফ্যাকচারিং স্টেজে কি একবারে হাত বদল হবে? ম্যাডাম আপনাকে তো এখন জরিমানা করা ছাড়া আমার কোনো রাস্তা নাই। আপনি সিমেন্ট ফ্যাক্টরি, আপনার সিমেন্ট ফ্যাক্টরি বানাইছেন, সিমেন্ট ফ্যাক্টরি থেকে 1 বস্তা সিমেন্ট বাইর হইছে, সেটা কি এই 1 বস্তা সিমেন্ট কি 10 বার বাইর হওয়ার সুযোগ আছে, না একবারই বাইর হবে? একবারই। তাহলে আপনি ম্যানুফ্যাকচারার, আপনার ফ্যাক্টরি থেকে বাইর হইছে, এটা কি 10 বার হাত বদল হবে না একবার হাত বদল হবে ম্যাডাম? একবার। তাহলে এটা কি কোশ্চেন করলেন বলেন তো, দুঃখজনক। তাহলে যারা সিমেন্ট তৈরি করছেন, যে কোনো প্রোডাক্ট তৈরি করছেন, তার প্রোডাক্টটা তৈরি করে সে যখন কাউকে সাপ্লাই দিচ্ছে, যতবারই সাপ্লাই দিচ্ছে তার সাপ্লাইটাকেই হিসেবে কনসিডার করা হবে, ম্যানুফ্যাকচারিং স্টেজে সাপ্লাই হিসেবে কনসিডার করা হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। ভ্যাট আইনে টোটাল 3টা শিডিউল আছে। কয়টা শিডিউল আছে? ভ্যাট আইনে টোটাল 3টা শিডিউল আছে। কয়টা শিডিউল আছে? 3টা। এখন আমাদেরকে জানতে হবে যে কোন শিডিউলে কি কি থাকে, কোন শিডিউলে কি কি থাকে। ফার্স্ট শিডিউল হচ্ছে সকল গুডস এবং সার্ভিসের লিস্ট, যেসব গুডস সার্ভিসের উপর কি নাই, কোনো ভ্যাট নাই, ভ্যাট এক্সেম্পশন, ভ্যাট অব্যাহতি প্রাপ্ত, মানে যেসব গুডস বা সার্ভিসের উপর কোনো ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এরকম গুডস এর লিস্ট গুলো কোথায় পাওয়া যাবে? ফার্স্ট শিডিউলে পাওয়া যাবে। এই যে দেখেন ফার্স্ট শিডিউলে পাওয়া যাবে, ভালো কথা। এই যে দেখেন এখানে রেড কালার দিয়ে বড় করে অল স্টেজ বলছে। এই অল স্টেজ বলতে কি বোঝায়? স্যার মানে অল স্টেজ তিনটা বলতে বোঝায় স্টেজেই হচ্ছে এক্সেপশন একটু আগে যেটা শিখাইলাম, তিনটা স্টেজ। অল স্টেজ বলতে কি? তিনটা তিনটা স্টেজ। অল স্টেজ বলতে 3টা স্টেজ। তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি এই প্রোডাক্টটা বিক্রি করি, আমার এই প্রোডাক্টটার উপর ভ্যাট আছে কিনা, এটা উপর ভ্যাট এক্সেম্পশন আছে কিনা, ভ্যাট দেওয়া লাগবে না এমন কোনো বিধান আছে কিনা, তাহলে আপনি যেই সব গুডস বা সার্ভিসের উপর ভ্যাট দিতে হবে না, তাহলে সেইটার লিস্ট আমরা কোথায় গেলে খুঁজে পাবো? ফার্স্ট শিডিউলে স্যার। ফার্স্ট শিডিউলে। তাহলে আপনি ওই প্রোডাক্টটার উপর ভ্যাট আছে না নাই, তাহলে এটা চেক করবো কোথায়? ফার্স্ট শিডিউলে। ক্লিয়ার? যদি গিয়ে দেখি যে ওইখানে সেইখানে ওই প্রোডাক্টটার নাম উল্লেখ করা আছে, তাহলে ওইটা ভ্যাট অবধিপ্রাপ্ত, ভ্যাট এক্সাম্পটেড, তাহলে এটার উপর ভ্যাট হবে না। কথা কি ক্লিয়ার? আর যদি ফার্স্ট শিডিউলের মধ্যে কোনো ওটা খুঁজে না পাই, ফার্স্ট শিডিউলের মধ্যে যদি এটা খুঁজে না পাই, ফার্স্ট শিডিউল যদি খুঁজে পাই, তাহলে এটা ইম্পোর্ট স্টেজেও ভ্যাট নাই, ম্যানুফ্যাকচারিং স্টেজেও ভ্যাট নাই, ট্রেডিং বা সাপ্লাই স্টেজেও ভ্যাট নাই, কোনো জায়গায় ভ্যাট নাই। তাহলে ফার্স্ট শিডিউলে যাদের নাম পাওয়া যাবে খুঁজে, যেসব গুডস বা সার্ভিসের নাম খুঁজে পাওয়া যাবে, সেগুলোর ক্ষেত্রে ওই 3টা স্টেজ, ইম্পোর্ট স্টেজ, ম্যানুফ্যাকচারিং স্টেজ, সাপ্লাই স্টেজ, কোনো স্টেজেই কখনো ভ্যাট হবে না। কথা কি ক্লিয়ার না এখানে কোনো ভুল আছে? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। এই এরকম ক্লিয়ার করে করে সামারি জিনিসগুলো মনে রাখতে হবে, দেখবেন যে পরীক্ষায় ফকফকা। তো এই ভ্যাটের পার্টটুকু দিয়ে আপনার পাশের 80 থেকে 85% মার্কস কভার হয়ে যাবে। বাকি আপনার 10 মার্কস লাগে, ওই 10 মার্ক আপনি ট্যাক্স করেন না, ট্যাক্সের ম্যাথ করেন, ইন্ডিভিজুয়াল বা কোম্পানি ম্যাথ করেন, আপনার 50 পাইলে পাস, আপনার 5 টাকানোর কারো কোনো কি সুযোগ নাই। তাহলে বুঝতে হবে কিভাবে। ওকে, আচ্ছা এবার আসেন সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউলে কি থাকবে? যেসব গুডস বা সার্ভিসের উপর সাপ্লিমেন্টারি ডিউটি হবে, কি হবে? যেসব গুডস বা সার্ভিসের উপর সাপ্লিমেন্টারি ডিউটি হবে, সেই সব গুডস বা সার্ভিস কোথায় আছে, এদের নামটা কোথায় পাবো? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমার এই প্রোডাক্টটার উপর সাপ্লিমেন্টারি ডিউটি আছে কিনা, তাহলে কোন প্রোডাক্টের উপর সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল হবে কিনা, এটা আমরা কোথায় গেলে খুঁজে পাবো? সেকেন্ড শিডিউলে। সেকেন্ড শিডিউলে। সেকেন্ড শিডিউলে কিচ্ছু নাই ঝামেলা, জাস্ট সেকেন্ড শিডিউলের মধ্যে কি থাকবে?
এসডি থাকবে, সাপ্লিমেন্টারি ডিউটি। তাহলে যেসব গুডস বা সার্ভিসের উপর সাপ্লিমেন্টারি ডিউটি বা এসডি হবে সেটা আমরা কোথায় খুঁজবো? সেকেন্ড স্কেজুল। সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউলে। এবার আসলে হলো থার্ড শিডিউল। থার্ড শিডিউল হচ্ছে আপনার আমার জীবনের ভ্যাট রিলেটেড সবচেয়ে গুরুত্বপূর্ণ শিডিউল। আপনার আমার জীবনে ভ্যাট রিলেটেড সবচেয়ে গুরুত্বপূর্ণ শিডিউল। কারণ আপনি যখন চাকরি করবেন, ব্যবসা করবেন অথবা কনসালটেন্সি করবেন, তাহলে কোন প্রোডাক্টের উপর কত পার্সেন্ট ভ্যাট কাটতে হবে, কি করতে হবে, এই জিনিসগুলা সবগুলো আমরা জানবো কোথায়? থার্ড শিডিউলে। থার্ড শিডিউলের মধ্যে হচ্ছে 15% আর জিরো রেট ছাড়া যত বাকি যত ধরনের রেট আছে সবগুলো রেট কোথায় খুঁজে পাবো? থার্ড শিডিউল। থার্ড শিডিউলে। থার্ড শিডিউলে আমরা আসলে বেসিক্যালি পাবো 15% আর জিরো রেট ছাড়া বাকি যত রেট আছে সব রেট কোথায় পাওয়া যাবে? থার্ড শিডিউলে স্যার। থার্ড শিডিউলে। এখন যদি আমরা সামারি করি, আপনাকে জিজ্ঞেস করি যে সাপ্লিমেন্টারি ডিউটি যেসব গুডস বা সার্ভিসের ক্ষেত্রে হবে সেই লিস্টটা আমরা কোথায় পাবো? সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউল। আপনাকে যদি জিজ্ঞেস করি যে কোন গুডস ভ্যাট এক্সাম্পটেড বা ভ্যাট অবধিপ্রাপ্ত আছে কিনা বা যেটার উপর ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না, এরকম লিস্ট কোথায় খুঁজে পাবো? ফার্স্ট শিডিউল। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে 15% বা জিরো রেট বাদ দিয়ে ভ্যাটের অন্যান্য সকল রেট কোথায় খুঁজে পাওয়া যাবে? থার্ড শিডিউল। তাই কি লেখাপড়া অনেক কঠিন না সহজ? সহজই আছে, রাইট? কোয়েশ্চেন ছিল। বই খুঁজলে বললে এত সহজ হবে না। আমাদের এই 4টা ক্লাস শেষ হয়ে গেলে এরপর বইতে যাবেন, দেখবেন যে বই অনেক সহজ লাগবে। ঠিক আছে স্যার? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন, এত কোশ্চেন বলেন। হ্যাঁ, স্যার ভ্যাট এন্ড এসডি এর মধ্যে পার্থক্য কি? ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এসডি মানে হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটিটা হচ্ছে যেসব গুডস গুলা লাক্সারি গুডস, কি গুডস? লাক্সারি গুডস, গভর্নমেন্ট ওই লাক্সারি গুডস অথবা আনডিজায়ারেবল গুডস, লাক্সারি গুডস অথবা আনডিজায়ারেবল গুডস, যেমন সিগারেট, তারপর হচ্ছে কি আপনার অ্যালকোহল, এগুলো কি ডিজায়ারেবল না আনডিজায়ারেবল? আনডিজায়ারেবল। সেজন্য গভর্নমেন্ট ওটার উপর আরো বেশি কি ট্যাক্স ইম্পোজ করে। এই যে যেসব গুডস গুলা লাক্সারি গুডস, হ্যাঁ, আর যেগুলা আনডিজায়ারেবল গুডস, এগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট নরমাল ট্যাক্সের বাইরেও এডিশনাল ট্যাক্স ইম্পোজ করে। এই এডিশনাল যে ট্যাক্সটা ইম্পোজ করছে এটাকে বলছে সাপ্লিমেন্টারি ডিউটি। ক্লিয়ার? সম্পূরক শুল্ক। কি সম্পূরক শুল্ক বাংলায় বলে, ইংলিশ হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি। এটা কাদের ক্ষেত্রে হয়? যেসব গুডস গুলা লাক্সারি গুডস হয় অথবা আনডিজায়ারেবল গুডস হয়, সেগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট বেশি ট্যাক্স আদায় করে, নরমাল ট্যাক্সের বাইরেও এডিশনাল ট্যাক্স আদায় করে। সেই এডিশনাল ট্যাক্সের আদায় করতে গেলে সেটা একটা নাম দেওয়া লাগবে না স্যার? জি স্যার। এই নামটা দিয়েছে সাপ্লিমেন্টারি ডিউটি ট্যাক্স। ক্লিয়ার স্যার? জি স্যার, থ্যাংক ইউ। স্যার তাহলে সেকেন্ড স্কেজুলে নরমাল ট্যাক্সও নেওয়া হয় গুডস গুলো থেকে? মাথায় বুদ্ধি কম হলে এরকম হবে। সেকেন্ড শিডিউলে শুধুমাত্র হচ্ছে কি সাপ্লিমেন্টারি ডিউটি, আর অন্যগুলো তো অন্যান্য জায়গায় আছে। মনে করে একটা প্রোডাক্ট বিক্রি করছে, এটার উপর ভ্যাট হইছে, কারণ এই প্রোডাক্টটা যদি গভর্নমেন্টের হিসাব অনুযায়ী এটা যদি লাক্সারি গুডস হয় তাহলে সেক্ষেত্রে ভ্যাটের পাশাপাশি সাপ্লিমেন্টারি ডিউটিও যোগ হবে। কথা কি বাংলা বুঝতে পেরেছি স্যার? হ্যাঁ স্যার, আমি ওইটাই বললাম যে আমি তো ওইটাই বললাম, সাপ্লিমেন্টারি গুডস যেটা সাপ্লিমেন্টারি ট্যাক্স, ভ্যালু অ্যাডেড সাপ্লিমেন্টারি ডিউটি যেটা নিচ্ছে ওগুলাতে তো নরমাল ট্যাক্সও নিচ্ছে, এর উপরে সাপ্লিমেন্টারি সেটাই তো আমি বললাম। তো এই কথাটা আবার ঘুরে বলার কি দরকার আছে? আমি তো না, বললাম যে এটা আচ্ছা। এডিশনাল বাড়তি নিবে, তাহলে ভ্যাটের বাইরে এটাকে তাকে কি করবে? অন্য ফরম্যাটে সাপ্লিমেন্টারি ডিউটি নিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, নরমাল ট্যাক্সের yes. বাইরেও এটা নিচ্ছে। কথাটা পুরোটা শুনতে হবে স্যার, কারণ আচ্ছা, আপনাদের স্যার। অনেক কিছু পড়াইতে হবে। আপনি যদি ক্লিয়ার না শুনেন, না বুঝেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আমি যত কিছু আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, দিতে যাচ্ছি, ওইটা সময় কভার করতে পারবো না। একটু অ্যাটেন্টিভ হইতে হবে। হ্যাঁ, ওকে স্যার। ওকে। এই যে ফার্স্ট শিডিউলে দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা পার্ট। এটা মনে রাখার কিছু না, এটা সিম্পল। প্রথম পার্টে গুডস এর লিস্ট থাকবে, সেকেন্ড পার্টে কার লিস্ট থাকবে? সার্ভিস। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন তারা সার্ভিস প্রোভাইডার এবং তার একটা সার্ভিসের কথা জিজ্ঞেস হচ্ছে, এই সার্ভিসটা ভ্যাট এক্সাম্পটেড কিনা, তাহলে আপনি ফার্স্ট শিডিউলে কোথায় গিয়ে খুঁজবেন? ফার্স্ট পার্টে খুঁজবেন না সেকেন্ড পার্টে খুঁজবেন? সেকেন্ড পার্ট। ক্লিয়ার?
আর যদি এটা গুডস হয় তাহলে কোথায় গিয়ে খুঁজবেন, ফার্স্ট পার্টে না সেকেন্ড পার্টে? ফার্স্ট পার্টে। এরপর হচ্ছে যে সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউলে আমরা কি পাবো বলছিলাম? এসডি পাবো, সাপ্লিমেন্টারি ডিটি পাবো, রাইট? আর এই সাপ্লিমেন্টারি ডিটি থার্ড শিডিউলের 3টা টেবিল আছে। কয়টা টেবিল আছে? 3টা। দেখাই তো যাচ্ছে টেবিল, চোখের সামনে লেখা আছে টেবিল 1 2 3, 3টা টেবিল, রাইট? এই এখন আমাদেরকে জানতে হবে, দেখেন তো আমরা যখন পড়াশোনা করেছিলাম তাহলে টোটাল কয়টা স্টেজ করেছিলাম স্যার, মনে আছে কিনা? 3টা স্টেজ। দেখেন তো এই যে টেবিল 1 2 3, এখানে কোন স্টেজের নামটা নাই? ম্যানুফ্যাকচারিং স্যার। তার মানে সেকেন্ড শিডিউলে আমরা কোন স্টেজটা খুঁজে পাচ্ছি না? ম্যানুফ্যাকচারিং স্টেজ। ম্যানুফ্যাকচারিং খুঁজে পাচ্ছি না। এবার যদি দেখেন প্রথম দুইটা কি কার জন্য, সার্ভিস না গুডসের জন্য? গুডসের জন্য। তাহলে দেখেন তো গুডসের ক্ষেত্রে আমার 3টা স্টেজ হওয়ার কথা, এখানে আছে কয়টা স্টেজ? 2টা। ইম্পোর্ট স্টেজ আর সাপ্লাই স্টেজ। তাহলে কোনটা নাই? ম্যানুফ্যাকচারিং নাই। তাহলে এখান থেকে কি শিখলাম? শিখলাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেজে কোনো গুডসের উপর সাপ্লিমেন্টারি ডিটি হয় না। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে পরীক্ষা যদি আসে সাপ্লিমেন্টারি ডিটি একটা প্রোডাক্ট, হ্যাঁ, এই নাম দিল, এটা ম্যানুফ্যাকচার করছে, এটার উপরে এসডি কি হবে? আনসার কি হবে? নাথিং। কারণ ম্যানুফ্যাকচারিং স্টেজে কোনো এসডি নাই। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। ওকে। এবার দেখেন তো সার্ভিসের ক্ষেত্রে কয়টা স্টেজ আছে? আমরা তো সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র এখানে একটা নাম পাচ্ছি, রাইট? তাহলে সার্ভিসের ক্ষেত্রে শুধু সাপ্লাই স্টেজ আছে। তাহলে এর বাইরে তাইলে আর কোনটা বাকি রইলো? আর কোন দুটো বাকি রইলো? ইম্পোর্ট আর ম্যানুফ্যাকচারিং। ইম্পোর্ট আর ম্যানুফ্যাকচারিং, রাইট? তাহলে এখান থেকে কি শিখলাম? সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র সাপ্লাই স্টেজে এসডি হয়। তাহলে এই দুটো মেজর জিনিস কি মনে রাখা যাবে? আমরা শিখলাম গুডস এর ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং স্টেজে এসডি হবে না, আর সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র কোন স্টেজে এসডি হবে? সাপ্লাই স্টেজ। সাপ্লাই স্টেজে। তাহলে ম্যানুফ্যাকচারিং বা ইম্পোর্ট স্টেজে এসডি নাই। আর ম্যানুফ্যাকচারিং তো হওয়ারই কথা না। সার্ভিস কি ম্যানুফ্যাকচার করা যায় স্যার? উৎপাদন করা যায়? নো স্যার। না। ওকে। হ্যাঁ, রাইট। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে গুডস এর ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং স্টেজে এসডি হবে না, আর সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র কোন স্টেজে এসডি হবে? সাপ্লাই স্টেজে। সাপ্লাই স্টেজে। ওকে। আরেকটা জিনিস আমরা শিখতে হবে, সেটা হলো কোন গুডস বা সার্ভিসের উপর যদি কোনো একটা লেভেলে কোন একটা স্টেজে এসডি হয়, তাহলে সেকেন্ড টাইম আর এসডি হবে না। তাহলে এসডি যে কোনো গুডস বা সার্ভিসের ক্ষেত্রে জীবনে 3টা স্টেজের মধ্যে যে কোনো একটা স্টেজ হবে, একের অধিক স্টেজে হবে না। তাহলে এসডি কি হবে? একের অধিক স্টেজে হয় না। এখন মনে করেন যদি আপনি টেবিল 1-এ কোনো একটা গুডস এর লিস্টে দেখলেন যে সেটা ইম্পোর্ট স্টেজে এসডি আছে, তাহলে এটা পরবর্তীতে কি আর এসডি হবে? সাপ্লাই স্টেজ। এই যে সাপ্লাই স্টেজও হবে না, কারণ একটা নির্দিষ্ট গুডসের উপর একটা নির্দিষ্ট গুডসের ক্ষেত্রে একবারই এসডি হবে। একটা নির্দিষ্ট গুডসের ক্ষেত্রে একবারই এসডি হবে। মনে করেন এখানে এই যে 1 নাম্বার টেবিলে যেসব গুডসের নাম আছে, সেম গুডসের নামটা আপনি টেবিল 2 তে পাবেন না। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি স্যার? তাহলে গুডস বা সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র একটা স্টেজেই এসডি হবে। একবার যদি কোনো স্টেজে এসডি হয়, তাহলে পরবর্তীতে আর কোনো স্টেজে এসডি হবে না ওই সেম গুডস বা সার্ভিসের উপর। কথা কি এই 3টা কথা মনে রাখা যাবে? জি স্যার। ওকে স্যার, একটু জানতে চাচ্ছিলাম, এসডি কি কখনো সাপ্লাই স্টেজে ইম্পোজড হয়? সবসময় তো ইম্পোর্ট স্টেজেই দেখি। বুঝি নাই। এসডি কি কখনো সাপ্লাই স্টেজে ইম্পোজ হয়? সবসময় তো আমরা ইম্পোর্ট স্টেজে এসডি ইম্পোজড হতে দেখি। আপনি দেখেন নাই এর মানে এই না যে সূর্য ওঠে নাই। ব্যাপারটা কি তাই না স্যার? অবশ্যই। জি। আপনি কখনো এই পিৎজা হাটে অথবা কেএফসি তে খেতে গিয়েছেন স্যার? খেয়াল পড়েছে, আছে।
তাহলে সেইখানে কি হইলো 5% সেটা কিভাবে হইলো বছর 5 আগে তাহলে আপনার কোশ্চেন আনসার পেয়েছেন স্যার জি জি থ্যাংক ইউ জি ধন্যবাদ হ্যাঁ। আমাদেরকে চোখ কান নাক খোলা রাখতে পৃথিবীতে আপনার আশেপাশে অনেক কিছু আছে নেওয়ার মতো যেগুলো নেওয়ার সেগুলো নিবেন আর যেগুলো না নেওয়ার মতো সেগুলা ফেলে দিবেন ঠিক আছে তাহলে জীবনটা অনেক সহজ হবে হ্যাঁ ওকে এরপর বলছিলাম যে আমরা থার্ড শিডিউল এটা আমাদের জীবনের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ শিডিউল দেখেন এখানে 4টা টেবিল আছে কয়টা টেবিল আছে 4টা টেবিল এইটা মনে রাখার জন্য আমি একটা সহজ ফর্মুলা দিয়ে দিই দেখেন প্রথম টেবিল হচ্ছে 5 পরের টেবিল হচ্ছে 7.5 তারপর হচ্ছে 10% আর 4 নাম্বার টেবিল হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট কোনো পার্সেন্টেজ নেই অ্যামাউন্ট টাকা এত টাকা 500 টাকা 1000 টাকা 10 টাকা 20 টাকা এরকম ঠিক আছে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা কোনো পার্সেন্টেজ না তাহলে এই 4টা টেবিলের কোথায় কত পার্সেন্ট এটা মনে রাখা যাবে না স্যার ইয়েস স্যার তাহলে টেবিল 1 হচ্ছে 5 টেবিল 2 হচ্ছে 7.5 টেবিল 3 হচ্ছে 10 আর টেবিল 4 হচ্ছে নির্দিষ্ট অঙ্কের টাকা তাহলে 4টা জিনিস কি মনে রাখা যাবে জি স্যার আর প্রত্যেকটা টেবিলের 2টা পার্ট টেবিল পার্ট এ পার্ট বি প্রথম পার্ট হবে অলওয়েজ গুডস পরের পার্ট অলওয়েজ কি সার্ভিস সার্ভিস তাহলে কি এটা মুখস্থ করার দরকার আছে না একটু লজিক দিয়ে সহজে মনে রাখা যায় মনে রাখা যায় স্যার মনে রাখা যায় এই থার্ড শিডিউলের একদম শেষে একটা প্যারা আছে থার্ড শিডিউলের একদম শেষে কি আছে একটা প্যারা আছে যেখানে এই রেট গুলো সম্পর্কে বলা আছে এই যে আমরা লোকালি যখন কোনো দোকান থেকে কিছু কিনি তখন আমাদেরকে 7.5% ভ্যাট দিতে হয় কত পার্সেন্ট ভ্যাট দিতে হয় 7.5% এটা গত বছর থেকে 7.5% এর এক পর্যন্ত আমরা এটা 5% দিতাম কত পার্সেন্ট দিতাম 5% গত বছরে জুলাই থেকে এটা আমরা এখন 7.5% দিচ্ছি ওকে এছাড়া আমরা যে ওষুধ কিনি কেউ কি কখনো ফার্মেসি থেকে ওষুধ কিনেছি বা লাস্ট ফার্মা এই ফার্মা সেই ফার্মা থেকে ওষুধ কিনেছি স্যার কখনো কেউ কিনে নেই ওষুধ স্যার কিনেছেন তো এই লাস্ট ফার্মা থেকে যে ওষুধ কেনার সময় যে বিল দিয়েছে বিলের মধ্যে কি কোনো ভ্যাট দেখেছেন না দেখেন নাই খেয়াল করা হয়নি আপনারা ওইখানে ইনভয়েসের মধ্যে কোনো ভ্যাট দেখেন নাই কিন্তু ট্রেডিং স্টেজে ভ্যাট আছে 2.4 মেডিসিনের জন্য ভ্যাটের রেট কত 2.4 কিন্তু আপনি যখন কিনতে যান তখন আপনি ভ্যাটটা চোখে দেখেন না কারণ ওই ওষুধের দামের ভিতরে ভ্যাটটা আছে ওষুধের দামের ভিতর কি আছে ওষুধের যে এমআরপি লেখা আছে গায়ের মধ্যে ওই এমআরপির ভিতরে ভ্যাটটা ইনক্লুড করা আছে এই জন্য আপনি দেখেন না ক্লিয়ার তারপরে যে আমরা যে ডিজেল কেরোসিন অকটেন পেট্রোল এগুলো কিনি এগুলোর উপর হচ্ছে 2% ভ্যাট কত পার্সেন্ট ভ্যাট 2% ভ্যাট ওই যে পেট্রোলের দাম মনে করেন অকটেনের দাম 130 টাকা আছে পার লিটার ওই 130 টাকার মধ্যে 2% ভ্যাট ইনক্লুড করে তারা প্রাইসটা সেট করেছে ঠিক আছে তাহলে আমরা অকটেন পেট্রোল ডিজেল এগুলোর জন্য কত পার্সেন্ট ভ্যাট দেই আমরা 2% আর আমরা যে বিভিন্ন দোকান থেকে মিটফুড থেকে বিভিন্ন জায়গা থেকে ওষুধ কিনি ওইখানে ওই ওষুধের দামের ভিতরে 2.4% ভ্যাট আছে ক্লিয়ার জি স্যার মেডিসিনের ক্ষেত্রে আসলে ভ্যাটটা অনলি 2.4 না মেডিসিনের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং স্টেজ যারা ওষুধ কোম্পানি তারা যখন ওষুধ তৈরি করে সাপ্লাই দিচ্ছে কোনো ফার্মেসিতে কোনো হসপিটালে কোনো মার্কেটে তখন তারা 15% ভ্যাট তাহলে ওষুধের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং স্টেজে ভ্যাট কত পার্সেন্ট 15 আর এই যে লোকাল ট্রেডারের ক্ষেত্রে 2.4 তাহলে 15 প্লাস 2.4 কত হলো 17.4 17.4% এই টোটালটা ওষুধ কোম্পানি ওষুধ যখন সাপ্লাই দেয় তখনই এই 17.4% ভ্যাট সহ ইনক্লুড করে সাপ্লাই দিচ্ছে এইজন্য পরবর্তীতে আপনি ভ্যাটটা চোখে দেখেন না কথা কি ক্লিয়ার বুঝতে পারছি স্যার জি স্যার জি স্যার এখন বলেন তো বাংলাদেশে কি এমন কোন প্রতিষ্ঠান আছে যারা এরকম বিভিন্ন জায়গা ভরাট করে প্লট আকারে জায়গা বিক্রি করে এরকম আছে নাকি আছে স্যার আছে এরকম ব্যবসা যারা করে তাদেরকে কি বলে রিয়েল এস্টেট ডেভেলপার তাদেরকে বলে ল্যান্ড ডেভেলপার তাদেরকে কি বলে ল্যান্ড ডেভেলপার যেমন বসুন্ধরা গ্রুপ আছে রূপায়ণ গ্রুপ বিভিন্ন রকম গ্রুপ আছে রাইট ইয়েস স্যার ইসলাম গ্রুপ আছে ওকে অভাব নাই বাংলাদেশে
তাহলে এই যে ল্যান্ড ডেভেলপাররা যদি মনে করেন আপনি একজন ল্যান্ড ডেভেলপার, একটা কোম্পানি, আপনার কোম্পানি এরকম বিভিন্ন জায়গা কিনে সেইগুলোকে ভরাট করে প্লট আকারে বিক্রি করে, তাহলে আপনি হচ্ছেন একজন ল্যান্ড ডেভেলপার। আপনি যে এই প্লটটা যার কাছে বিক্রি করছেন, এই বিক্রি করার সময় আপনার ওই প্লটের মূল্যের সাথে 2% ভ্যাট দিতে হবে। কত পার্সেন্ট ভ্যাট দিতে হবে? 2%। 2%। তাহলে ল্যান্ড ডেভেলপার যদি কোনো জমি বিক্রি করে তাহলে 2% ভ্যাট। কে বিক্রি করলে? ল্যান্ড ডেভেলপার ল্যান্ড ডেভেলপার বিক্রি করলে। আর আপনি আমি আপনার বাবার জমি আছে, আপনার বাবার জমিটা বিক্রি করবে, ওইটার উপর ভ্যাট নাই। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। Yes, sir. তাহলে কাদের ক্ষেত্রে জমি বিক্রির ক্ষেত্রে ভ্যাট আছে? Land Land developer developer. ক্ষেত্রে। ল্যান্ড ডেভেলপার। আচ্ছা, তাহলে রিয়েল এস্টেট কারা? যারা জমি নিয়ে জমির উপর বিল্ডিং করে ফ্ল্যাট বিক্রি করে, তাদেরকে কি বলে? রিয়েল Land এস্টেট। developer. রিয়েল এস্টেট। তাদেরকে ল্যান্ড ডেভেলপার বলে না ম্যাডাম, দুই জিনিস। একটা হলো জমি বিক্রি করে, আর একটা হলো ফ্ল্যাট বিক্রি করে। দুইটা এক কথা হলো? যারা ফ্ল্যাট No, বিক্রি sir. করে তারা হচ্ছে রিয়েল এস্টেট, যারা জমি বিক্রি করে ডেভেলপ করে তারা হচ্ছে ল্যান্ড ডেভেলপার। ক্লিয়ার? যারা Yes, sir. রিয়েল এস্টেট তাদের ক্ষেত্রে হলো তারা যখন ফ্ল্যাটটা বিক্রি করছে, ফ্ল্যাটের সাইজের উপর নির্ভর করে ভ্যাট হয়। যদি 1600 স্কয়ার ফিটের পর্যন্ত সাইজের কোনো ফ্ল্যাট বিক্রি করে, তাহলে ফ্ল্যাটের মূল্যের উপর 2% ভ্যাট দিতে হবে। আর যদি 1600 স্কয়ার ফিটের চেয়ে বেশি সাইজের ফ্ল্যাট বিক্রি করে, বড় সাইজের ফ্ল্যাট বিক্রি করে, তাহলে টোটাল ভ্যালুর উপর 4.5% ভ্যাট দিতে হবে। আর যদি এটা সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম বিক্রি করছে, এরকম হয়, রি-রেজিস্ট্রেশন হয়, তাহলে সেক্ষেত্রে 2%। কোনো সাইজের ব্যাপার নাই, যে কোনো সাইজের উপর 2%। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। Yes, এবং sir. লাস্টে দেখেন একদম সবুজ কালার করা আছে, ফিউ হোলসেলার। এই ফিউ হোলসেলার জায়গায় আমি একটু ফিউর সাথে একটু স্পেসিফিক বলি। ফিউ স্পেসিফিক